স্বামীজির শিকাগো যাত্রা বর্ণনা করেছিলাম আপনাদের আগের ভিডিওতে। আজকে বর্ণনা করব স্বামীজির জীবনের শেষ কিছু কথা ও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। শুরু করা যাক। একবার একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল স্বামীজির জীবনে। রাজস্থানের এক রেল স্টেশনে আছেন স্বামীজি। সারাদিন তার কাছে নানা লোক আসছে, নানা প্রশ্ন তাদের। স্বামীজি সবার প্রশ্নের উত্তর দিচ্ছেন। এত লোক আসছে, কেউ কিন্তু একবারও খোঁজ করছে না স্বামীজির খাওয়া হয়েছে কিনা। এইভাবে পরপর 3 দিন সম্পূর্ণ অনাহারে থেকে স্বামীজি ধর্ম প্রসঙ্গ করে চলেছেন। জল পর্যন্ত খেতে পারেননি। তৃতীয় দিন রাত্রে সবাই চলে যাওয়ার পর একটি গরিব লোক এসে তাকে বলল, মহারাজ, আপনি 3 দিন তো অনবরত কথাই বলেছেন, জল পর্যন্ত খাননি। এতে আমার প্রাণে বড় ব্যথা লাগছে। স্বামীজি মনে হলো স্বয়ং ভগবানই দীনবেশে এসেছেন। তিনি বললেন, তুমি আমায় কিছু খেতে দেবে? লোকটি জাতিতে চামার। সে বলল, আমার প্রাণ তো তাই চায়, কিন্তু আমার তৈরি রুটি আপনাকে দেব কি করে? আজ্ঞা হয় তো আমি আটা ডাল এনে দিই, আপনি ডাল রুটি বানিয়ে নিন। স্বামীজি বললেন, না, তোমার তৈরি রুটি আমায় দাও, আমি তাই খাবো। লোকটি শুনে ভয় পেল। রাজা যদি জানতে পারে যে সে চামার হয়েও সন্ন্যাসীকে রুটি তৈরি করে দিয়েছে, তবে হয়তো তাকে শাস্তি পেতে হবে। তবুও সাধু সেবার প্রবল আগ্রহে নিজের বিপদ তুচ্ছ করেও স্বামীজির জন্য রুটি তৈরি করে নিয়ে এলো সে। তার দয়া দেখে স্বামীজির চোখে জল এলো। ভাবলেন, আমাদের দেশে কুঁড়ে ঘরে এরকম কত লোক বাস করে, যারা বাইরে দিন দরিদ্র অন্তজ, কিন্তু অন্তরে মহান। এদিকে স্টেশনে কয়েকজন ভদ্রলোকের নজরে পড়ল স্বামীজি চামারের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছেন। তারা এসে তাকে বলল, আপনি যে নিজ ব্যক্তির ছোঁয়া খাবার খেলেন, এটা কি ভালো হলো? স্বামীজি উত্তর দিলেন, তোমরা তো এতগুলো লোক আমাকে 3 দিন ধরে বকালে, কিন্তু আমি কিছু খেলাম কি না তার কি খোঁজখবর নিয়েছিলে? অথচ এ ছোট লোক হলো আর নিজেরা ভদ্র বলে বলাই করছো। ও যে মনুষ্যত্ব দেখিয়েছে, তাতে ও নিয়েছিল কি করে? এই ছিলেন স্বামীজি। জাতপাতের কোনো বিচার তার কাছে ছিল না। তিনি দেখতেন মানুষের অন্তরের মনুষ্যত্বকে, তার অন্তরের ভালোবাসা ও প্রীতিকে। স্বামীজি পাশ্চাত্য ভ্রমণ সেরে যখন দেশে ফিরলেন, তখন কলকাতার মানুষ মেতে উঠল তার বিশ্ববিজয়ী ছেলেকে নিয়ে। কিন্তু পাশ্চাত্যের অবিরাম বক্তৃতা আর ভ্রমণ, আর তার উপর সমগ্র জাতির এই স্নেহের অত্যাচার, এসবের ফলে স্বামীজির শরীর এবার ভেঙে পড়ল। কিন্তু তারই মধ্যে শ্রী রামকৃষ্ণ উপদিষ্ট পথে সন্ন্যাসী সঙ্ঘকে স্থায়ী ভিত্তির উপর দাঁড় করানোর চেষ্টা করলেন তিনি। স্বামী রামকৃষ্ণানন্দকে মাদ্রাজে পাঠালেন শাখাকেন্দ্র গড়ে তুলতে। তার বিদেশ থেকে চিন্তা ছিল গঙ্গা তীরে একটা স্থায়ী জমি কেনা সংঘের জন্য। 1898 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর তার স্বপ্ন পূরণ হলো। বেলুড়ে শ্রী রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা হলো। স্বামীজি দ্বিতীয়বারের জন্য পাশ্চাত্য যাত্রা করলেন 1899 খ্রিস্টাব্দে। 2 সপ্তাহ ইংল্যান্ডে থেকে আগস্ট মাসে আমেরিকা পৌঁছালেন। আমেরিকায় প্রায় 1 বছর ছিলেন, আর সেখানে অতদিন থেকে তিনি প্রায় 90টিরও বেশি বক্তৃতা দিয়েছিলেন। তার প্রতিষ্ঠিত কাজকর্ম সে দেশে কেমন চলছে তা দেখার জন্যই তিনি দ্বিতীয়বার পাশ্চাত্য যাত্রা করেছিলেন। স্বামীজি 9 ডিসেম্বর 1900 সালে আবার পৌঁছালেন বেলুড় মঠে এসে। দেশে ফিরেই 27 ডিসেম্বর স্বামীজি মায়াবতী রওনা হন। সেখান থেকে ফেরেন 1901 সালের 24 জানুয়ারি। 6 ফেব্রুয়ারি মঠের ট্রাস্টির রেজিস্ট্রি হয়। 10 ফেব্রুয়ারি ট্রাস্টির অনুমতিক্রমে স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ এবং স্বামী শারদানন্দ সম্পাদক হন। এইভাবে সঙ্ঘের সমস্ত কাজ পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে 2 বছর স্বামীজি মহাসমাধির জন্য প্রস্তুত হতে থাকেন। কোনো পরামর্শ চাইলেও শিষ্যরা তিনি কোনো পরামর্শ দিতে চাইতেন না, তাদের নিজের বুদ্ধিমতো কাজ করতে বলতেন। স্বামীজি এই ইহলোক ত্যাগ করেন 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই। সন্ধ্যাবেলা বেলুড় মঠে নিজের ধ্যানের ঘরে বসে ধ্যান করছিলেন তিনি। রাত 9টা বেজে 10 মিনিট সেই ধ্যান মহাসমাধিতে পরিণত হয়। বয়স হয়েছিল তার 39 বছর 5 মাস 24 দিন। স্থূলদেহ না আসলেও যে শক্তি বিবেকানন্দ রূপে আত্মপ্রকাশ করেছিল, সূক্ষ্মভাবে তা কাজ করে চলেছে এখনো।
পৃথিবীর মানুষের কাছে স্বামীজি নিজেই দিয়ে গিয়েছেন প্রতিশ্রুতি। এমনও হতে পারে এই শরীরটাকে পুরনো কাপড়ের মতো ছুঁড়ে ফেলে দিয়ে এর বাইরে চলে যাই আমি শ্রেয় মনে করব, কিন্তু কখনো আমি কাজ থেকে বিরত হব না। সর্বত্র আমি মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাব। আজ এই পর্যন্তই, আর স্বামীজির জীবন বৃত্তান্ত এখানে শেষ হলো। পরে আবার ফিরে আসবো আপনাদের সাথে কোনো গুরুত্বপূর্ণ কোনো উল্লেখযোগ্য ঘটনা নিয়ে। সাথে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।